এমন এক পৃথিবী যেখানে সন্ধ্যা নামলেই বেজে ওঠে এক রহস্যময়ী ঘণ্টা। এই ঘণ্টার মানে শুধু বাড়ি যাওয়া নয়, এটি মানে মৃত্যু কাছাকাছি চলে আসা। যারা সময় মতো ঘরে ফেরে না তারা আর কখনো সকাল দেখে না, কারণ রাত নামলেই শহর ভরে যায় মানুষের ছদ্মবেশী ভয়ঙ্কর দানবে। এই পৃথিবীটা আসলে কি? কে ওদের এমন ভয় দেখাচ্ছে? সব রহস্য আর ভয়ঙ্কর সত্য জানতে হলে তোমাদের দেখতে হবে পুরো ভিডিও। মুভির শুরুতেই আমরা একটা শহরের দৃশ্য দেখি। সেই শহরের ভেতরে বয়েড নামে এক ব্যক্তি হাতে একটা ঘণ্টা নিয়ে শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সে ক্রমাগত সেই ঘণ্টাটি বাজাচ্ছিল, যা শুনে মানুষ বুঝতে পারে এখন তাদের সব কাজ ছেড়ে দিয়ে নিজ নিজ ঘরে ফিরে যাওয়ার সময় হয়েছে। এই ঘণ্টার মানে কোনো সাধারণ কিছু ছিল না, বরং এটি ছিল এক বিরাট বিপদের সংকেত। শহরের মানুষ যা কিছু করছিল সব কিছু ফেলে রেখে নিজেদের বাড়ির দিকে ছুটতে শুরু করে। তখনই আমরা জেনা নামে এক ছোট বাচ্চাকে দেখি, যে বাগানে দোলনা খেলছিল। তখনই তার মা বলে, চলো মা, ভেতরে চলো। যার উত্তরে বাচ্চাটি বলে, আমি আরো কিছুক্ষণ খেলতে চাই। পেছনে দাঁড়িয়ে থাকা বয়েড বলে, জেনা, তোমার মায়ের কথা শোনো। এইটা শুনেই জেনা দ্রুত তার মায়ের কাছে চলে যায়। অন্যদিকেই আমরা একটা হাসপাতালের দৃশ্য দেখি, যেখানে সবাই ওই ঘণ্টাটি শুনতে পেয়েছিল। সেখানে কেনি নামের এক যুবক তার অপ্রকৃষ্ট বাবার সাথে দাবা খেলছিল। আসলে তার বাবার স্মৃতিভ্রমের রোগ ছিল। তিনি মাঝে মাঝে এটাও ভুলে যেতেন যে কেনি তার নিজের ছেলে। তখনই ক্রিস্টি নামে এক ব্যক্তি এসে বলে, আমাদের নিচে যাওয়ার সময় হয়ে গেছে। এই কথা বলতেই ক্রিস্টি এক নার্সের সাহায্যে কেনির বাবাকে বেসমেন্টে পাঠিয়ে দেয় এবং নিজে কেনির সাথে বাইরে আসে। কেনি ক্রিস্টিকে বলে, ঠিক আছে, আমি যাচ্ছি। ক্রিস্টি হেসে বলে, এখানে দাঁড়িয়ে হেসেই থাকবে নাকি সত্যি চলে যাবে? আসলে ক্রিস্টি জানতো কেনি তাকে ভালোবাসে, কিন্তু বলতে ভয় পায়। এরপর কেনি চলে যায় এবং আমরা ক্রিস্টিকে দেখি যে দ্রুত হসপিটালের ভেতরে এসে দেয়ালে একটা পাথর যত্ন করে লাগিয়ে দেয়। সে নিজে খুব ভয়ে হাসপাতালের বেসমেন্টের ভেতরে চলে যায়। বাইরে আমরা বয়েড এবং কেনিকে দেখি, যারা দূরে দাঁড়িয়ে থাকা কিছু লোকের দিকে তাকাচ্ছিল। তারা শহর থেকে একটু দূরে থাকতো। তাদের মধ্যে বয়েডের ছেলে এলিস এবং তার স্ত্রী ফাতিমা ছিল। কেনি বলে, আপনি ওদের চিন্তা করবেন না, ওরা ঠিকই থাকবে। এই কথা বলে কেনি চলে যায়। এরপর আমরা একটা বারের দৃশ্য দেখি, যেখানে কেভিন নামে এক লোক মদ্যপান করে মাতাল হয়ে পড়েছিল। বারের মালিক কেভিনকে বলে, কেভিন, জলদি ওঠো এবং বাড়ি যাও। কিন্তু কেভিন কোনো সাড়া দেয় না। বারের মালিক বলে, আজ তো তোর বউ তোকে মেরেই ফেলবে। এই কথা বলে সে বারের সব জানালায় কাপড় লাগিয়ে দেয় এবং ঠিক একই রকম একটা পাথর দেয়ালে ঝুলিয়ে দেয়, যেমনটি আমরা ক্রিস্টিকে করতে দেখেছিলাম। অন্যদিকে আমরা কেভিনের স্ত্রী ও তার মেয়েকে দেখি, যারা কেভিনের জন্য অপেক্ষা করছিল। কিন্তু কেভিনের স্ত্রী দ্রুত তার মেয়েকে উপরে পাঠিয়ে দেয় এবং নিজের ঘর লক করে দেয়। সেও ঠিক একই রকম পাথর দেয়ালে লাগায়, যা আমরা আগেও দেখেছি। কিন্তু এই পাথরের কারণ কি এবং কেন এটি সবার ঘরে লাগানো থাকে তা আমরা পরেই জানতে পারবো। কিছুক্ষণ পর আমরা দেখি কেভিনের মেয়ে জেনা তার ঘরে পুতুল খেলছিল। এমন সময় তার রুমের বাইরে থেকে কারো গলার আওয়াজ আসে। জেনা বলে, বাইরে কে? উত্তর আসে, মা, আমি তোমার দাদি। বাইরে খুবই শীত, আমাকে ভেতরে আসতে দাও। শোনা মাত্রই জেনা জানালা খোলার চেষ্টা করে। তখনই পেছন থেকে তার মা বলে, জেনা, কোনো অবস্থাতেই জানালা খুলবে না। কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা সেই নারী বলতে থাকে, জেনা, তুমি যদি আমাকে ভেতরে না নাও, আমি এই শীতে বাইরে মরে যাব। জেনা আবেগপ্রবণ হয়ে জানালা খুলেই দেয়। সাথে সাথেই সেই নারী এক দানবে পরিণত হয় এবং জেনাও তার মাকে চিরে ফেলে মেরে ফেলে। এরপর আমরা একটা আরভি গাড়ি দেখি, যেখানে একটা পরিবার শীতের ছুটিতে ঘুরতে যাচ্ছিল। সেই পরিবারে জিম নামে এক ব্যক্তি তার স্ত্রী ট্যাবিথা, বড় মেয়ে জুলি এবং ছোট ছেলে ইথানকে নিয়ে হাসাহাসি করছিল। কিন্তু রাস্তায় তারা দেখে সামনে একটা বিশাল গাছ রাস্তার উপর পড়ে আছে। এটি দেখে তারা সবাই গাড়ি থেকে নেমে আসে। জিম বলে, এই গাছটি অনেক বড় এবং ভারী, আমরা এটিকে সরাতে পারবো না। এখন তাদের কি করতে হবে তা নিয়ে যখন ভাবছে, তখনই তাদের উপরে কিছু কাক এসে খুব চিৎকার করতে শুরু করে, যা দেখে তারা চারজনই ভয় পেয়ে যায়। ট্যাবিথা সবাইকে ভ্যানের ভেতরে যেতে বলে। জিম বলে, আমি পেছনে একটা শর্টকাট রাস্তা দেখেছি, যা সরাসরি আমাদের হাইওয়ের দিকে নিয়ে যাবে। এইটাই ছিল তাদের প্রথম এবং সবচেয়ে বড় ভুল। তারপর দৃশ্যটি শহরের দৃশ্য ফিরে আসে, যেখানে কেভিন শেষ পর্যন্ত তার বাড়ি পৌঁছায়। কিন্তু বাড়ির সামনে অনেক মানুষ জড়ো হওয়া দেখে সে বুঝতে পারে ভয়াবহ কিছু একটা ঘটেছে। বয়েড বাড়ি থেকে বেরিয়ে এসে তাকে জিজ্ঞেস করে, তুই সারা রাত কোথায় ছিলি? সে বলে, আমি বারের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। এইটা শুনেই বয়েড তাকে চড় মেরে উপরে নিয়ে যায় এবং বলে, দেখ, তোর স্ত্রী আর মেয়ের অবস্থা, এই সব কিছু তোর জন্য হয়েছে। তুই যদি রাতে মাতাল হয়ে পড়ে না থাকতি, তাহলে আজকে তারা বেঁচে থাকতো। কেভিন বলে, আমি ওদের মুখ দেখতে পারবো না। বয়েড বলে, তোকে দেখতেই হবে এবং আমরা তোকে শাস্তিও দেব। বয়েড কেনিকে বলে, একে এখনই অন্ধকার কুঠুরিতে বন্দি করো। এরপর বয়েডের সাথে গির্জার ফাদার খত্রির দেখা হয়। বয়েড তাকে সব দেখানোর জন্য উপরে নিয়ে যায়।
এদিকে জিম এবং তার পরিবার সেই শর্টকাট রাস্তা দিয়ে যেতে যেতে সেই শহরের মাঝখানে চলে আসে। তারা দেখে শহরের সব মানুষ কবরস্থানে এক অন্ত্যেষ্টিক্রিয়ায় জড়ো হয়েছে। এটাই ছিল কেভিনের স্ত্রী ও মেয়ের শেষ বিদায় অনুষ্ঠান। বয়েড এবং অন্যরা তাদের গাড়ি দেখে বুঝতে পারে এই লোকগুলো আর বাঁচবে না। কিন্তু এমন কেন হচ্ছে তা এখনই আমরা জানতে পারবো। জিম গাড়ি থেকে নেমে তাদের কাছে গিয়ে হাইওয়ের কথা জিজ্ঞেস করার চেষ্টা করে, কিন্তু কেউ তাদের দিকে ফিরেও তাকায় না। বয়েড এগিয়ে এসে সাহায্য করতে চায়। জিম তার সমস্যার কথা বললে বয়েড বলে, এখান থেকে সোজা চলে যান, 3 কিলোমিটার পরে হাইওয়ে পাবেন। জিম বয়েডকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। বয়েড এবং কেনি জানতো এরা এখান থেকে আর কখনোই বের হতে পারবে না, তবুও তারা জিমকে আটকায় না। জিম এবং তার পরিবার গাড়ি চালিয়ে অনেক দূরে যায়, কিন্তু কোনো হাইওয়ে পায় না। ট্যাবিথা সন্দেহ করে শহরের লোকেরা ভুল পথ বলছে। তারা ইউটার্ন না নিলেও কিছুক্ষণ পর অবাক হয়ে দেখে তারা আবার সেই একই শহরের ভেতরে ফিরে এসেছে। তারা সারা নামে এক মেয়েকে রাস্তা জিজ্ঞেস করে, কিন্তু সে কোনো উত্তর না দিয়েই চলে যায়। তারা অবাক হলেও আবারও সামনে এগিয়ে যায়, কিন্তু বারবার ঘুরে ফিরে তারা একই শহরের একই জায়গায় ফিরে আসতে থাকে। জিম শেষ পর্যন্ত গাড়ি থামিয়ে উল্টো দিকে যাওয়ার চেষ্টা করে। এখানে বয়েড এবং কেনি তাদের দেখছিল। বয়েড বলে, ওদের ড্রাইভওয়েতে ধারালো পেরেক বিছিয়ে দাও, যাতে ওদের টায়ার পাংচার হয়ে যায় এবং ওরা এখানেই থেমে যায়। অন্যদিকে আমরা আরভির দৃশ্য দেখি, যেখানে জিম এবং টাবিথা দেখে সামনে থেকে এক গাড়ি আসছে। তারা সাহায্যের জন্য আরভির গতি কমিয়ে দিলে গাড়িটি তাদের দিকে আরো দ্রুত আসতে শুরু করে। এটি এড়াতে জিম আরভি কিছুটা ঘুরিয়ে দেয়, যার ফলে তাদের গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে বনের ভেতরে বিধ্বস্ত হয়। পেছনের গাড়িটিও একটা গাছে ধাক্কা খায়। আরভির ভেতরে দেখা যায় তাবিথা অজ্ঞান হয়ে গেছে। ইথানের পায়ে একটা বড় রড ঢুকে গেছে এবং জিম ও জুলি মারাত্মকভাবে আহত হয়েছে। অন্যদিকে কার থেকে একজন লোক বের হয় যে খুবই মাতাল ছিল। সে সাথে সাথে শহরের দিকে হাঁটতে শুরু করে। সে বলে, পেছনে বড় দুর্ঘটনা ঘটেছে। সেখানে বয়েড এবং কেনি ছাড়া আর কেউই ছিল না। বয়েড কেনিকে বলে লোকটিকে হসপিটালে নিয়ে চিকিৎসা করাতে, আর আমি গিয়ে দেখছি পেছনে কি হয়েছে। পরের দৃশ্যে আমরা কেনিকে দেখি যে লোকটিকে হসপিটালে ক্রিস্টির কাছে নিয়ে এসেছে। সেখানে ক্রিস্টি নার্সকে বলে তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিতে। কেনি বলে সেখানে আরো অনেক আহত হয়েছে, তাই তাড়াতাড়ি আমার সাথে চলুন। অন্যদিকে আমরা সেই গাড়ির দৃশ্য দেখি যেখান থেকে জেড নামের এক মাদকাসক্ত ব্যক্তি বেরিয়ে আসে। সে এতটাই নেশাগ্রস্ত ছিল যে তার কাছে কোনো কিছুই আর বাস্তব মনে হচ্ছিল না। বয়েড তার কাছে এসে জিজ্ঞেস করে, স্যার আপনি কি ঠিক আছেন? জেড বলে, আগে বলুন আপনি বাস্তব কিনা। এতে বয়েড বুঝতে পারে সে ড্রাগ নিয়েছে, তাই বয়েড জেডের হাতে হাত কড়া লাগিয়ে তাকে সেখানেই রেখে যায়। বয়েড জেডকে রেখে আরভির দিকে যায়। সে দেখে আরভির অবস্থা খুবই খারাপ। বয়েড জোরে তাদের ডাক দেয় এবং জিম বলে, হ্যাঁ আমরা ভেতরে আছি, কিন্তু আপনাকে উইন্ডশিল্ড ভেঙে ভেতরে ঢুকতে হবে। বয়েড উইন্ডশিল্ড না ভেঙে আরভির দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। তারা দেখে তাবিথা সম্পূর্ণ অচেতন অবস্থায় পড়ে আছে। পুরো পরিস্থিতি দেখে বয়েড তাদের ধৈর্য ধরতে বলে এবং জানায় সাহায্য আসছে। অন্যদিকে ফাদার খাত্রি এবং কেনি বয়েডের ছেলে এলিসের কাছে আসে, কারণ তাদের সাহায্যের প্রয়োজন ছিল। সে এলিসকে নিয়ে বিধ্বস্ত আরভির দিকে যেতে শুরু করে। তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর ক্রিস্টি জেডকে বলে তার চোখ খোলা রাখতে। ক্রিস্টি এবং কেনি ফাদার খাত্রিকে জেডের কাছে রেখে নিজেরা আরভির দিকে যেতে থাকে। এখানে আমরা বয়েডকে দেখি যে জুলিকে আরভি থেকে নিরাপদে বের করে এনেছে। কেনি এবং ক্রিস্টি আরভির কাছে আসে। সেখানে এলিস এবং কেনি তাবিথাকে জ্ঞান ফিরিয়ে আরভি থেকে বের করে আনে। এখন শুধু জিম এবং ইথান ভেতরে ছিল। ইথানের অবস্থা দেখে ক্রিস্টি বয়েডকে বলে, ইথানের চিকিৎসা করতে আমার 3 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমরা জানি আধ ঘন্টার মধ্যে সন্ধ্যা হয়ে যাবে। এখন কি করব? বয়েড বলে, আমাদের আরভির ভেতরেই চিকিৎসা করতে হবে। ক্রিস্টি বলে এটি খুবই বিপজ্জনক হবে এবং আমরা এর আগে কখনো গাড়ির ভেতরে এমনটা করার চেষ্টা করিনি। বয়েড বলে, আজই চেষ্টা করি। এতে কেনি ক্রিস্টির জন্য খুবই চিন্তিত হয়ে পড়ে, কিন্তু ক্রিস্টি বলে, আমার জন্য চিন্তা করো না, অন্য সবাইকে শহরের ভেতরে নিয়ে যাও। এই বলে ক্রিস্টি ভেতরে এসে জিমকে তার স্ত্রী এবং মেয়ের সাথে দেখা করতে বলে, কারণ তার এখন সেখানে জিমের সাহায্য লাগবে। জিম আরভি থেকে বেরিয়ে তাবিথাকে বলে তাদের ছেলে ইথান ঠিক হয়ে যাবে। এতে তাবিথা বলে, ও আমাদের এখান থেকে শহরে যেতে বলছে। তাবিথা বলে, আমি আমার ছেলেকে ছেড়ে কোথাও যাব না। তাবিথার কথা শুনে জিম বয়েডের দিকে তাকায়। বয়েড বলে, দেখো জিম, এই অবস্থায় এবং এত কম সময় এখানে কি হচ্ছে তা আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না, তাই দয়া করে আমার কথা শোনো এবং শহরের ভেতরে যাও। জিম বলে, তুমি কি পাগল হয়ে গেছো? অ্যাম্বুলেন্স ডাকার বদলে তুমি নিজের ডাক্তার নিয়ে এলে, এবং আরো বড় কথা হলো তুমি আমাদের ঘরের ভেতরে বন্দি করতে চাও। তোমার মতো মানুষদের আমি খুব ভালো করে চিনি। বয়েড বলে, তুমি যা বোঝার বোঝো, কিন্তু বিশ্বাস করো
এই জঙ্গল রাতে খুবই বিপজ্জনক হয়ে ওঠে। আমি গ্যারান্টি দিচ্ছি সকাল পর্যন্ত আমরা তোমার কোনো ক্ষতি করব না। চাইলে সকাল হতেই তোমরা এখান থেকে চলে যেতে পারো, তবে আপাতত আমার কথা বিশ্বাস করো আর শুধু এক রাতের জন্য আমাদের ভরসা করো। এখন অনিচ্ছা সত্ত্বেও জিম এবং তার স্ত্রী তাবিথা এবং মেয়ে জুলিকে বয়েডের ছেলে এলিস এবং কেনির সাথে শহরে পাঠিয়ে দেয় এবং নিজে বয়েডের সাথে আরভিতে থেকে যায়। এখন সন্ধ্যা পেরিয়ে রাত নামতে শুরু করেছে। ফাদার খাত্রি, জেড, কেনি, জুলি এবং তাবিথা গাড়ির ভেতরেই ছিল। এলিসও তাদের সাথেই ছিল। তারা যখন শহরের দিকে যাচ্ছিল তখন তাদের গাড়ির টায়ার সেই ধারালো পেরেকের কারণে পাংচার হয়ে যায়, যেটি কেনি এবং বয়েড পেতে রেখেছিল। এটি দেখে কেনি সবাইকে গাড়ি থেকে বের করে দ্রুত সেই প্রাসাদের দিকে দৌড়াতে বলে। সে বলে, জঙ্গলের ভেতরে যাই দেখো না কেন তা উপেক্ষা করো, কেউ ডাকলে শুনবে না, শুধু দৌড়াতে থাকবে। এখানে দৃশ্য পাল্টে যায় এবং আমরা আরভির ভেতরে দেখি যেখানে জিম বয়েডকে জিজ্ঞেস করে, এই জঙ্গল বিপজ্জনক হওয়ার মানে কি? তুমি কি বন্যপ্রাণী বা ডাকাতদের কথা বলছো? বয়েড বলে, দেখো আমি এখন যা বলবো তা তুমি জীবনেও কখনো দেখোনি বা শোনোনি। বয়েডের কথা শুনে জিম অবাক হয়ে যায়, কিন্তু তখনই সে লক্ষ্য করে তার ছেলে ইথানের খিঁচুনি শুরু হয়েছে। ক্রিস্টি বলে তার ঘাড় শক্ত করে ধরে রাখতে। জিম জিজ্ঞেস করে তার ছেলের কি হচ্ছে। ক্রিস্টি বলে তার অনেক রক্তক্ষরণ হয়েছে, তাই এমনটা হওয়া স্বাভাবিক। অন্যদিকে আমরা সেই ব্যক্তিকে দেখি যার কারণে জিমের আরভি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল। সে হাসপাতালের বিছানায় শুয়েছিল। তখনই সারা তার কাছে আসে। হ্যাঁ, এটি সেই একই সারা যার কাছে জিম আগে পথ জিজ্ঞেস করেছিল। সারা তার কাছে এসে জিজ্ঞেস করে সে এখানে কি করতে এসেছে। লোকটি বলে সে এবং তার বন্ধু এত মদ খেয়েছিল যে পথ হারিয়ে ফেলেছে। এরপরে সারা কোনো অজানা কারণে একটা স্ক্রু ড্রাইভার লোকটির গলায় ঢুকিয়ে দেয়, যার ফলে লোকটি কয়েক মিনিটের মধ্যেই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা যায়। কেন সারা এমনটা করলো তা আমরা পরে জানবো। এখানে আমরা আরভির দৃশ্য দেখি, যেখানে অবশেষে দানবরা আরভির চারপাশে জড়ো হয়েছে। বয়েড যখন আরভি থেকে বাইরে তাকায় সে দেখে সব দানব তাদের চারপাশে ঘিরে ফেলেছে। দানবরা বাইরে থেকে চিৎকার করে বলতে থাকে, দ্রুত বাইরে এসো, আমরা সাহায্য করতে এসেছি। জিমও তাদের কণ্ঠ শুনতে পায়। জিম বলে, ওরা আমাদের সাহায্য করতে এসেছে আর তুমি ওদের ভেতরে আসতে দিচ্ছ না। বয়েড বলে, দেখো জিম, ওগুলো খুবই বিপজ্জনক। জিম বলে, ওরা যদি বিপজ্জনকই হয় তবে আমি ওদের বলবো আমাদের যা আছে সবকিছু নিয়ে নি, কিন্তু আমার ছেলের জীবন বাঁচাক। এই বলে জিম বাইরে যেতে শুরু করে, কিন্তু বয়েড তাকে ধরে আরভির দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে। বয়েড বলে, আমি তোমাকে যেতে দেব, কিন্তু দয়া করে আতঙ্কিত হয়ে বাইরে যেও না। জিম বলে, তুমি ওদের চেয়েও বেশি বিপজ্জনক। আমার মনে হয় না তোমার উদ্দেশ্য ভালো। যারা সাহায্য করতে এসেছে তারা তোমার চেয়ে ভালো। বয়েড বলে, যা খুশি ভাবো। অন্যদিকে এলিস, কেনি এবং ফাদার খাত্রি বাকিদের নিয়ে প্রাসাদের দিকে চলে যায়। পথে বৃষ্টি শুরু হয়। দৌড়াতে দৌড়াতে তারা প্রাসাদের খুব কাছে পৌঁছে যায়। ঠিক তখনই জেডের পা পিছলে যায় এবং তার মাথা পাথরের সাথে লেগে সে অজ্ঞান হয়ে যায়। কেনি এবং এলিস দ্রুত তাকে তুলে প্রাসাদের দরজার কাছে নিয়ে যায়। তারা দরজায় ধাক্কা দিতে শুরু করে, কিন্তু প্রাসাদের ভেতরে এক ব্যক্তি কাউকে দরজা খুলতে দিচ্ছিল না। সে বলে, দরজা খুলবেন না। তখন প্রাসাদের মালিক ডোনা বাইরে এসে লোকটিকে সরিয়ে দরজা খুলে দেয়, কিন্তু তখনই আমরা বাইরে জুলিকে দেখি যে তার বয়ফ্রেন্ডকে খুঁজছিল। সেই বয়ফ্রেন্ড আসলে ছদ্মবেশী দানব ছিল। সে বলে, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। জুলি তার দিকে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু তখনই কেনি তাকে গুলি করে এবং জুলিকে ভেতরে টেনে নেয়। জুলি লক্ষ্য করে গুলির কোনো প্রভাব তার উপর পড়েনি। এরপর তারা সবাই দানবদের নিজের চোখে দেখতে পায়। প্রাসাদে ঢোকার সাথে সাথেই ডোনা সবাইকে বেঁধে ফেলার আদেশ দেয়, কারণ ডোনা জানতো না তারা মানুষ নাকি দানব। এলিস বলে, আমাদের সাথে এমন ব্যবহার করা উচিত নয়, কিন্তু ডোনা বলে এটি আমাদের প্রাসাদের নিয়ম। এরপর অনিচ্ছা সত্ত্বেও সে তাদের দুজনকে বেঁধে ফেলে। অন্যদিকে আরভির দৃশ্য দেখি, ক্রিস্টি ইথানের পা থেকে রডটি বের করার খুব কাছাকাছি ছিল। জিম বয়েডকে বলে, ঠিক আছে, তুমি আমাকে সব সত্যি বলো। বয়েড বলে, সন্ধ্যা 6টা বাজার সাথে সাথেই আমরা সবাই শহরের বাড়ির ভেতরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দেই। আমরা দরজায় এক বিশেষ ধরনের পাথর রেখে ঘুমিয়ে পড়ি এবং আমি জানি না কিভাবে সেই পাথর আমাদের দানবদের হাত থেকে রক্ষা করে। এখন জিমের বয়েডের ওপর কিছুটা বিশ্বাস ফিরে আসে, কারণ এত ভারী বৃষ্টির মধ্যেও জিম দেখে দানবরা বাইরেই দাঁড়িয়ে আছে, কারণ কোনো সাধারণ মানুষ এই হাড় কাঁপানো বৃষ্টিতে বাইরে দাঁড়িয়ে থাকতে পারে না এবং কেউ জানে না এই মানুষগুলো রাতে জঙ্গল থেকে কিভাবে বের হলো। অন্যদিকে আমরা সারাকে দেখি যে এখন তার কাজের জন্য অনুতপ্ত। সে অঝরে কাঁদছে, কিন্তু সারা সেই লোকটির সাথে যা করেছে তা তো কিছুই ছিল না। সে এখন যা করতে যাচ্ছিল তা ছিল আরো অনেক বেশি ভয়ানক। প্রাসাদের ভেতরে কিছু সময় পার হওয়ার পর দেখা যায় ডোনা, জুলি, তাবিথা এবং জেডকে মুক্ত করে দিয়েছে, কারণ সে নিশ্চিত হয়েছে যে তারা দানব নয়। জুলি এলিসের ঘরে আসে, যেখানে এলিস তাকে বলে, আমি শুধু আমার বাবার জন্য চিন্তিত, আর তোমার বাবাও তো আরভিতে আছে।
প্রার্থনা করো যেন তারা সুস্থ থাকে। জুলি বলে তার মনে অনেক প্রশ্ন। এলিস বলে ধীরে ধীরে সবাই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। নিচে ডোনা তাবিথাকে জিজ্ঞেস করে তারা এই শহরে কি করতে এসেছে। তাবিথা বলে সে জানে না, তারা হাইওয়ে দিয়েই যাচ্ছিল, কিন্তু রাস্তা বন্ধ থাকায় শর্টকাট নিতে গিয়ে এখানে আটকে গিয়েছে। ডোনা তাদের চিন্তা করতে নিষেধ করে আর বলে তারা যতটা সম্ভব তাদেরকে সাহায্য করবে। পরের দৃশ্যে আরভিতে দেখা যায় ক্রিস্টি সাবধানে ইথানের পা থেকে রডটি বের করে ফেলেছে। এতে ইথানের জ্ঞান ফিরে আসে। ইথান তার বাবাকে বলে সে খুবই ব্যথা পাচ্ছে। জিম বলে আর কিছুক্ষণ ধৈর্য ধরো, তারপর আমরা বাড়ি চলে যাব। কিন্তু বাস্তবে তারা সেখান থেকে কখনোই বের হতে পারবে না। বয়েড এবং ক্রিস্টি তা বুঝতে পেরেছিল, কিন্তু জিম এবং ইথান জানতো না তারা যে বিপদে আছে। এখানে আমরা শহরের হসপিটালের দৃশ্য দেখি, যেখানে নার্স কেনির বাবাকে ঘুম পাড়িয়ে দেয়। সেই উপরে আসার সাথে সাথেই দেখে যে লোকটির ক্ষত সে ব্যান্ডেজ করেছিল তাকে কেউ খুন করেছে। এটি দেখে মহিলাটি খুবই ভয় পেয়ে যায় এবং দ্রুত বেসমেন্টের দিকে যেতে শুরু করে, কারণ কেনির বাবা সেখানে একা ছিলেন। তার আশঙ্কায় সত্যি হয়। সে বেসমেন্টের দরজায় দুটি দানবকে দাঁড়িয়ে থাকতে দেখে, যারা তার দিকে তাকিয়ে পৈশাচিক হাসি দিচ্ছিল। পরের মুহূর্তেই দৃশ্যটি কেটে যায়। এখানে আমরা ভ্যানের দৃশ্য দেখি, যেখানে কোনো মতে সেই ভয়ানক রাতটি কাটে এবং সকাল হতেই কেনি সবাইকে শহরের ভেতরে নিয়ে আসে। কিন্তু সেখানে এসে দেখে দানবরা আগের রাতে কেনির বাবাকে ছিঁড়ে টুকরো টুকরো করে মেরে ফেলেছে। এটি দেখে কেনি ভেঙে পড়ে এবং তার বাবার মৃতদেহ জড়িয়ে কাঁদতে থাকে। জিম এবং তার পরিবারও এখন বুঝতে পারে যে রাতে রাস্তায় ভয়ানক দানব ঘোরে এবং বয়েড ও শহরের বাকিরা তাদের শত্রু নয় বরং বন্ধু। কিন্তু এখন জিম এবং তার পরিবার এখান থেকে কিভাবে বের হবে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সে বুঝতে পেরেছিল যে এই শহর থেকে বের হওয়া প্রায় অসম্ভব, কারণ যদি সম্ভব হতো তবে অন্য শহরবাসীরা অনেক আগে এখান থেকে চলে যেত। কেনির বাবা সারার কারণেই মারা গিয়েছিল এবং সারা এমনটা কেন করেছিল? দুঃখিত, ভিডিওটির দৈর্ঘ্যের কারণে আমি এই সমস্ত প্রশ্নের উত্তর এর পরের অংশেই দিতে পারবো। কিন্তু এই সিরিজটি তোমাদের কেমন লাগছে এবং আমাদের কি সত্যি এটি চালিয়ে যাওয়া উচিত নাকি অন্য কোনো সিরিজ নিয়ে আসা উচিত, এই বিষয়ে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর যদি 100 জনও এই সিরিজটি দেখার জন্য কমেন্ট করো, তবে আমি অবশ্যই সে 100 জনের জন্য হলেও এর দ্বিতীয় অংশ নিয়ে আসবো। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বিদায়।